সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। শেহনাজ ফিরার ডাইনিং টেবিল তখন দেশি খাবারের গন্ধে মম করছে। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। আমরিন বেগম এবং উর্মি খাবার পরিবেশন করছেন। টেবিলে তখন রওশন, জায়েদ, ক্যাসপার, সেজেল, রুশি, মুসলিমা বেগম এবং আরমান সাহেব উপস্থিত। উর্মি লাজুক মুখে রওশনের দিকে তাকায়, কিন্তু রওশন এমন ভাব করছে যেন কাল রাতে কিছুই হয়নি, কেবল কফি চাওয়া ছাড়া। খাওয়ার প্রায় শেষ পর্যায়ে আমরিন বেগম হাসি মুখে ক্যাসপারকে জিজ্ঞেস করলেন, বাবা ক্যাসপার, আর কিছু লাগবে তোমার? কেমন লাগছে সব খাবার? ক্যাসপার বিশাল এক ঢোক গিলে খাবার শেষ করল। খাবার খাবার তো ভেরি গুড আন্টি, রিয়েলি লাভ ইট। আন্টি আর কিছু লাগবে না, তবে আমার একটা জিনিস চাই। ক্যাসপারের কথা শুনে রওশন আর জায়েদ ভ্রুকুচকে তাকায়। ওরা দুজনেই আন্দাজ করতে পারছে ক্যাসপার কিছু একটা কাণ্ড ঘটাতে চলেছে। আমরিন বেগম তখন স্নেহ ভরে বললেন, কি জিনিস লাগবে তোমার বাবা, বলো, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ক্যাসপার ক্যাবলা হেসে মাথা চুলকে বলল, আন্টি আমার একটা বদনা চাই। ক্যাসপারের কথা শুনে রওশন আর জায়েদ বিষম খেল। রওশন কাস্তে কাস্তে মাথা ঝাঁকায়, আর জায়েদ দ্রুত এক গ্লাস পানি তুলে নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয়। আমরিন বেগম সহ টেবিলের বাকি সবাই, এমনকি আরমান সাহেবও হতবাক হয়ে গেলেন। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করলো। সকলে এমন রিয়াকশন দেখে ক্যাসপার বুঝতে পারলো ও হয়তো ভুল ভাল জিনিস চেয়ে ফেলেছে। রওশন কটমট করে ক্যাসপারের দিকে তাকিয়ে আছে। রওশনের সেই দৃষ্টি দেখে ক্যাসপারের মুখ শুকিয়ে কাচুমাচু হয়ে যায়। ঠিক পরপরই পাশে বসে থাকা রুশি উচ্চস্বরে হেসে ওঠে। রুশির সাথে উর্মি আর সেজেলও মুখ চেপে হাসছে। রুশি হাসতে হাসতে বলল, দেখো কাকি, বিদেশ বলদ বলে কি, তার নাকি বদনা চাই। তা বলদ মশাই, বদনা দিয়ে আপনি করবেনটা কি? সকলে এমন হাসায় ক্যাসপার প্রচন্ড লজ্জা পেয়ে যায়। ক্যাসপার দ্রুত চেয়ার ঠেলে উঠে চলে যায়। আমরিন বেগম তখন সবাইকে ধমক দিয়ে বললেন, সবাই থামতো, তোদের জন্য ছেলেটা কেমন খাবার সেরে উঠে গেল। জায়েদ তখন ফিস করে বিড়বিড় করে বলল, গাধাটা কখন কোথায় কি বলতে হয় এখনো শিখলি না। ক্যাসপার দ্রুত ডাইনিং টেবিল ছেড়ে উপরে চলে গেল। রুশি তখনও হাসতে হাসতে চেয়ারে গড়িয়ে পড়ছে। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর রওশন, জায়েদ এবং ক্যাসপার তিন বন্ধু মিলে ঢাকা শহরের বাইরে বের হয় ঘুরতে। জায়েদ ক্যাসপারকে সান্ত্বনা দিতে দিতে বলল, আরে বাদ দে, তুই তো জানিস বদনা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। তুই ভুল কিছু চাসনি, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। তাহলে সবাই হাসলো কেন? রওশন বিরক্তিতে ওদের দিকে একবার ধমকের স্বরে তাকিয়ে বলল, তোরা দুজন থামবি? রওশনের ধমকে দুজনেই ভয়ে চুপসে যায়। উর্মি, সেজল এবং রুশি মুসলিমা বেগমের ঘরে আড্ডা দিচ্ছিল। ঘরে প্রবেশ করে মুসলিমা বেগম উর্মির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বললেন, ও মায়া, তোমার সংসার কেমন চলছে? স্বামীরে সন্তুষ্ট করতে পারছো তো? উর্মি থতমত খেয়ে মাথা নিচু করে ফেলে। কি বলবে তা বুঝেই উঠতে পারেন। রুশি মুসলিমা বেগমের কানে কানে ফিসফিস করে বলে, দাদি, তুমি তো তোমার জামাইয়ের সাথে প্রেম করার সুযোগ পাওনি। এখনই সতীনকে জিজ্ঞেস করো ওদের প্রেম কেমন চলছে। মুসলিমা বেগম হেসে উর্মিকে লজ্জা দিতে শুরু করলেন। হ্যাঁ রে সতীন আমার, তোর জামাই তোকে কেমন আদর্শ করলো? উর্মি তো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায়। উর্মি এমন ভাবে চুপ করে রয়েছে যেন ও সারা শরীর থেকে বাষ্প বের হচ্ছে। রুশি উর্মির এমন লজ্জামাখা মুখ দেখে হৈ হৈ করে উঠল। উর্মি এবার রেগে ফোঁস করে উঠে মুখ কাচুমাচু করে বলল, দাদি, কি সব প্রশ্ন করছো? তা দাদিকে নাতিপতির মুখ কবে দেখাবি শুনি? রুশির এমন প্রশ্নে উর্মি হতবাক হয়ে রুশির কান টেনে বলল, কি সব বলছিস তুই? খুব পেকেছিস না? দাঁড়া, খালাকে বলে তোরও বিয়ের ব্যবস্থা করছি। রুশির চোখ চকচক করে ওঠে। রুশি হাসতে হাসতে বলল, প্লিজ বোন, দ্রুত বল। আমারও বিয়ে করে জামাই নিয়ে বাসর করতে মন চায়। শুধু একবার বিয়ে করি, তোরে বছরে বছরে খানামুনি বানাবো। ওদের এইসব কথা শুনে চুপচাপ বসে থাকা সেজলও হাসি চেপে রাখতে পারে না। সেজল হাসতে দেখে রুশি, উর্মি আর মুসলিমা বেগম সবাই হেসে ফেলে। সন্ধ্যায় রওশনরা সবাই ঘোরাফেরা চলে এসেছে। বেশ কিছুক্ষণ হয়েছে। কফি নিয়ে রওশন যখন নিজের ঘরে ফিরছিল, তখনই আকরাম সাহেব বাড়ির কাজের লোক দিয়ে রওশনকে ডেকে পাঠায়। রওশন বুঝতে পারে কোনো জরুরি বিষয়ে কথা বলবে হয়তো। রওশন
বাবার ঘরে প্রবেশ করে দেখে আকরাম সাহেব গম্ভীর মুখে বসে আছেন। আকরাম সাহেব রওশনকে দেখে মুখটা আরো গম্ভীর করে বললেন, শান বাবা, আমরা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুমি সিদ্ধান্তটা মেনে নেবে। রওশন বাবার মুখে এমন সিরিয়াস কথা শুনে ভ্রু কুঁচকে বলল, কেমন সিদ্ধান্ত জানাতে হবে আমাকে? আকরাম সাহেব টেবিলের উপর হাত রেখে দৃঢ় স্বরেই বললেন, দেখো শান, উর্মির বয়স এখনো 18 হয়নি, তাছাড়া তোমাদের প্রথম বিয়েটা সুষ্ঠুভাবে হয়নি, তাই আমরা চাইছি তোমাদের নতুন করে বিয়ে দিতে, আর সেই পর্যন্ত তোমরা আলাদা থাকবে। বাবার এমন কথা শুনেই রওশনের মাথা মুহূর্তের মধ্যেই গরম হয়ে যায়। একবার বহু কষ্ট করে বিয়ে করেছে, বাসরও করেছে, সবকিছুর পর নাকি ওকে এখন বউ ছাড়া থাকতে হবে। রওশন এক প্রকার চিৎকার করে বলল, ইম্পসিবল বাবা, তুমি বললে একবার না 10 বার বিয়ে করবো ওকে, কিন্তু আমার বউ আমার সাথেই থাকবে ব্যাস। রওশনের কথা শুনে আকরাম সাহেব রেগে গেলেন। লজ্জা শরম কি সুইজারল্যান্ডে ফেলে এসেছো? নির্লজ্জ ছেলে, বাচ্চা একটা মেয়ে, ওকে তুমি বড় হওয়ার সুযোগ দিচ্ছ না? আর কত বড় হবে ও? যথেষ্ট বড় হয়েছে, বাকিটা না হয় আমি দায়িত্ব সহকারে করে নেব। রওশন তার বাবার দিকে এগিয়ে গিয়ে মাথা নেড়ে আবারও বলল, তবু এই বয়সে বউ ছাড়া থাকতে পারবো না। বেয়াদব, ও এখনো ছোট। ছোট ছোট তাহলে বিয়ে কেন দিয়েছিলে? বিয়ে যখন দিয়েছ তখন আমার সাথেই থাকবে। 2 বছর অপেক্ষা করার ধৈর্য নেই আমার। আকরাম সাহেব পরে মাথা ঠান্ডা করার চেষ্টা করে কিছু বলতে নিলেই রওশন তাকে থামিয়ে দিল। আমাকে বউ ছাড়া করতে গেলে আমি তোমাকে বউ ছাড়া করবো বলে রাখলাম বাবা। তাই এই বয়সে মাকে ছাড়া না থাকতে চাইলে চুপচাপ আমার কথা মেনে নাও। বলেই রওশন আর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আকরাম সাহেব হতাশায় চেয়ারে হেলা দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কি অসভ্য ছেলে জন্ম দিলাম, বউ পাগলা একটা। রওশন ঘর থেকে বেরিয়ে উর্মিকে খুঁজতে শুরু করলো। মনে মনে ভাবলো, 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, তার বড় সবে আমাকে বউ ছাড়া করতে চাচ্ছে। যাই, তাদের বউ নিয়ে ঘরে দরজা দিই। রওশন দ্রুত মুসলিমা বেগমের ঘরের দিকে যেতে লাগলো। যেতে যেতে ফিসফিস করে আওড়ালো, বউ, বাচ্চা বউ আমার কই রে? আজ সারাদিন তোকে কাছে না পেয়ে আমি বউয়ের অভাবে ভুগছি। তাদের কাছে চলে যান, একটু ব্যাটারিটা চার্জ করি। রওশন দাদির রুমে উঁকি মেরে দেখলো উর্মি তখনও সবার সাথে আড্ডা দিচ্ছে। রওশন মনে মনে ভাবলো, এদিকেও বউ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, আর ওর বউ এখানে সবার সাথে আরাম করে আড্ডা দিচ্ছে। রওশন দরজার ওপাশ থেকে উঁকি মেরে বলে উঠলো, অনেক রাত হয়েছে তো, এখন কি আমি আমার বউটাকে নিয়ে যেতে পারি? রওশনের এমন কথায় সবাই হকচকে দরজার দিকে তাকায়। মুসলিমা বেগম হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, কিন্তু বউ পাইয়া তুমি তো আবার এখন আমাকেই ভুলে গেছো দাদু ভাই। রুশিয়ার সেজল মিটিমিটি হাসছে। উর্মি লজ্জা এবং রাগ দুটোই হচ্ছে। রওশন বলে উঠল, আরে দাদি, তুমি তো আমার ডার্লিং, তোমাকে কি করে বলি বলো তো? হ্যাঁ হ্যাঁ জানি জানি, কত মনে রাখলো আমারে, আর মিশা কথা কইতে হইব না, যাও বউরে লইয়া যাও। উর্মি দ্রুত মুসলিমা বেগমের পাশে ঢুকালো। আমি এখন যাব না। রওশন এবার আর কথা বাড়ালো না, দ্রুত উর্মির কাছে গিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। উর্মি তো এবার লজ্জায় আর কোনো কথাই বলতে পারছে না, 2 হাত দিয়ে চোখ মুখ তড়িৎ গতিতে ঢেকে নিল। রওশন উর্মিকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এবং নিজের রুমের দিকে এগোতে লাগে। রওশন উর্মিকে নিয়ে রুমে এসে দরজাটা ভেতর থেকেই আটকে দেয়। রওশন দরজা আটকে পিছনে ফিরতেই উর্মি এবার রাগে রওশনের কলার চেপে ধরে। রওশন উর্মির থেকে এতটাই উচ্চতায় বড় যে রওশনের কলার ধরতে উর্মিকে নিজের পায়ের আঙুল ভর দিয়ে উঁচু হতে হয়েছে। উর্মি রওশনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, দরজা কেন আটকাচ্ছেন? আপনার মতলব তো ঠিকঠাক লাগছে না। সারাদিন আমি বউ কাছে না পাবার অভাবে ভুগেছে, তাই আজ একটু। কথাটা শেষ না করে সে দুষ্টু হাসি দিয়ে উর্মির দিকে তাকায়। উর্মির চোখ শুরু করে রওশনকে রেগে কথা শুনিয়ে বলল, কি শুরু করেছেন আপনি? ছি, আপনি আমাদের পরিবারের ছেলে হয়ে এত লুচ্চা কেমনে হলেন? আপনার থেকে তো রাস্তার বখাটে ছেলেরা অনেক ভালো। আমাদের বংশের ছেলেটা শান্ত ভদ্রলোক, শুধু অন্য মেয়েদের জন্য, কিন্তু বউয়ের সামনে সার্টিফিকেট প্রাপ্ত লুচ্চা। চাইলে লুচ্চা করে নো বলে দিতে পারিস। তোর বাবা তো লুচ্চা, তুই জানতিস না এতদিন? মোটেও না। ছি, আপনি এভাবে আমার নামে বাবার নামে এসব বলতে পারেন না। আপনার চাচা হয় সে। চাচা হয় বলে ভালো করে বলতে পারতেছে, নিজেদের বংশেরই তো। আর তাছাড়া তোর বাপ যদি এতই সাধু সন্ন্যাসী হতো, তাহলে তার প্রোডাকশনে তোর মতো প্রোডাক্ট ডাউনলোড হলো কি করে?
ছি, আপনার মতো লোকের সাথে আমি থাকবো না। আপনার সাথে কেন যে আমার বিয়ে হলো? বলেই উর্মি রাগ করে চলে যেতে নিলে রওশন উর্মির হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। উর্মি ঠোঁট ফুলিয়ে রওশনের দিকে তাকায়। রওশন উর্মি ঠোঁটে হালকা স্লাইড করে বলল, এতদিন বাচ্চা ছেলে, তারপরও তোকে ছাড় দিইনি। এখন সুস্থ সবল হেঁটে চলাফেরা করা বউ তুই আমার, তাহলে কি করে ছাড় দিই বল? চল বাসরটা আবার করি। উর্মি নিজেকে ছাড়িয়ে হাত দিয়ে অদ্ভুত কিছু ভঙ্গি করে রওশনকে হুঁশিয়ার করে বলল, খবরদার, আমি কিন্তু কুংফু জানি। কুংফু করে আপনাকে একদম উড়িয়ে দিব। ফুং ফাং ফু। রওশন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুই কুংফু কোথা থেকে শিখলে? চাইনিজ ড্রামা দেখে শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে এমন একটা লাথি মেরে উড়িয়ে দেবো একদম। রওশন দাঁত কামড়ে মনে মনে ভাবে, না, এর থেকে আমার বাচ্চা বউটাই ভালো ছিল, অন্তত আমার সব কথা তো শুনতো। রওশন উর্মির দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, তোকে ফোন দেওয়াই আমার উচিত হয়নি। এই ফোনই তোর মাথা রেখেছে। তুই দাঁড়া, আজ বাসরটা করি, কালই তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। মানে আমি এই বয়সে স্কুলে যাব? পাগল হয়েছেন নাকি? পাগল কেন হতে যাব? আমি চাই তুই পড়াশোনাটা শেষ কর, আর এখন এসব বাদ দে। চল আজ বাসর করি। উর্মি কিছু বুঝে ওঠার আগে রওশন উর্মিকে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দেয়। রওশন উর্মির ওপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজ জোর খাটাবো না পুতুল পড়ে, আজ তো শুধু ভালোবাসা হবে। বাবু তোকে আমার থেকে আলাদা করতে চেয়েছে, কিন্তু আমি একদিনও তোর থেকে দূরে থাকতে পারবো না। তাই আজ রাতে তুই আমাকে এমনভাবে জড়িয়ে ধর যেন কেউ তোকে আমার থেকে ছিনিয়ে নিতে না পারে। রওশনের এই আবেগপূর্ণ কথায় উর্মির রাগ মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। উর্মি রওশনের ঘাড়ে হাত রেখে বলল, কেউ পারবে না আপনার থেকে আমায় আলাদা করতে। আমি শুধুই আপনার। রওশন উর্মির কপালে গভীর চুমু খেল। জানতাম তুই আমাকে কখনো একা করবি না। এরপর রওশন আর উর্মি দুজন দুজনের ভালোবাসার বাঁধনে জড়িয়ে গেল। তাদের চুম্বন ঘন হলো, তাদের নিঃশ্বাস মিশে গেল। আকরাম সাহেবের আলটিমেটাম যেন তাদের সম্পর্ককে আরো গভীর করে তুলছে। রওশন আষ্টে পৃষ্ঠে উর্মিকে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস এক হয়ে মিলে যাচ্ছে বারবার। পরের দিন সকাল, রওশনের রুমে তখন ভোরের মিষ্টি আলো ঝলমল করছে। রওশন গভীর ঘুমে উর্মির কোমরে শক্ত করে হাত রেখে ঘুমিয়ে আছে, যেন পৃথিবীর কোনো শক্তি ওকে উর্মির থেকে আলাদা করতে পারবে না। আকরাম সাহেবের কঠোর আদেশ যেন কাল রাতে ওদের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে। উর্মির ঘুম ভাঙলো। আগে চোখ খুলে রওশনের দিকে তাকালো। মুখে তখন কাল রাতের ভালোবাসার আভা, চোখে গভীর তৃপ্তি। উর্মি আলতো করে রওশনের হাত সরিয়ে উঠে বসে। উর্মি বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এখন বের হলো, তখন রওশনও উঠে বসেছে। গুড মর্নিং পুতুল পরি। রওশন বিছানায় হেলান দিয়ে বসে উর্মির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। উর্মি লাজুক হেসে বলল, গুড মর্নিং। আপনি এখনো বিছানায়? নিচে সবাই নিশ্চয়ই উঠে গেছে। কথাটা শেষ না করেই রওশন দ্রুত বিছানা থেকে নেমে এলো। রওশন উর্মিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলো। ইটস গুড মর্নিং কিস জান। উর্মি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে, যা দেখে রওশন মুচকি হাসে। রওশন আর উর্মি নিচে ডাইনিং টেবিলে আসে। কাসপার, রুশি, সেজল তখনও বসে হাসি তামাশা করছিল। আমরিন বেগম এবং মুসলিমা বেগম খাবার পরিবেশন করছেন। রওশন উর্মি এসেও টেবিলে বসে যায়। হঠাৎ করে খাবার খেতে খেতে উর্মি অনুভব করে ওর মাথা ঘুরছে, পেটের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে। উর্মি খাবার টেবিলের উপর ভর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। উর্মি কি হলো? রওশন উর্মির পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো। উর্মি দুর্বল কণ্ঠে বলল, কিছু না, আমি ঠিক আছি। কথাটা শেষ করার আগেই উর্মির চোখ বন্ধ হয়ে গেল। উর্মির হাত থেকে খাবারের প্লেটটি শব্দ করে মেঝেতে পড়ে যায় এবং উর্মি টেবিলের ওপর এলিয়ে পড়ে। উর্মি! রওশন দিশেহারা হয়ে চিৎকার করে ওঠে। দ্রুত চেয়ারে হেমে উঠে উর্মিকে ধরে ফেলে। পুরো ডাইনিং টেবিলে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমরিন বেগম আতঙ্কিত হয়ে হাত থেকে খাবারের পাত্র ফেলে দিলেন। মুসলিমা বেগম ভয় হায় আল্লাহ বলে চিৎকার করে উঠলেন। চোখ খোল। রওশন উর্মি নিষ্প্রাণ মুখ দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। কি হলো ওর? জায়েদ, ক্যাসপার, জলদি ডাক্তারকে ডাক। জায়েদ দ্রুত ফোন হাতে নিল ডাক্তারকে কল দিবে বলে। আরমান সাহেব, যিনি সিঁড়ি দিয়ে নামছিলেন, তিনি এই দৃশ্য দেখে দ্রুত ছুটে এলেন। কি হয়েছে রওশন? কি হয়েছে আমার উর্মির? রওশন উর্মিকে দু হাতে তুলে নেয়। রওশনের চোখে তখন
জল, মুখে চরম উদ্বেগ। আমি জানি না চাচ্ছ, হঠাৎ করেই পুরো বাড়িতে তখনও আনন্দের বদলে তীব্র আতঙ্ক নেমে এলো। হঠাৎ উর্মির জ্ঞান হারানোর কারণ বুঝে আসছে না। উর্মি খাবার টেবিলে হঠাৎ অজ্ঞান হয়ে যেতেই রওশন আর এক মুহূর্ত দেরি না করে উর্মিকে কোলে তুলে নিয়ে দ্রুত নিজেদের রুমে নিয়ে যায়। বাড়ির সকলে মিলে ওদের পিছু পিছু যায়। আরমান সাহেব তো নিজের মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত তাদের ফ্যামিলি ডক্টরকে কল করে আসতে বলেন। রওশন উর্মিকে বেডের ওপর শুইয়ে দিয়ে ওর পাশে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পুতুল পড়ে চোখ খুলবো, ফর গডস সেক চোখ খুল, ড্যাম ইট, তোকে আর কখনো জ্বালাবো না বউ। বলেই রওশন এর চোখগুলো ভিজে ঝাপসা হয়ে আসতে শুরু করে। রওশনের এমন রূপ দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। সকলে বুঝতে পারে রওশন উর্মিকে আসলে কতটা ভালোবাসে। তখনই ডাক্তার চলে আসে আর উর্মিকে দ্রুত চেক আপ করে। রওশন অস্থির হয়ে জিজ্ঞেস করে, উর্মির কি হয়েছে? এভাবে জ্ঞান কেন হারালো হঠাৎ? ডক্টর তখন মুচকি হেসে বললেন, চিন্তার কোনো বিষয় নয় বেটা, খুশির খবর আছে। ডক্টরের কথা শুনে রওশন খুবই রেগে যায়। রেগে কটমট করে বলল, মাথা ঠিক আছে আপনার আঙ্কেল? আমার বউ একে অসুস্থ আর আপনি বলছেন খুশির খবর? মাই ফুট। সকলে চিন্তিত হলেও আমরিন বেগম ঠিকই বুঝতে পারেন আসল ব্যাপার। তিনি দ্রুত রওশনের কাছে এসে বলেন, রওশন থাম, আগে ডক্টরের পুরো কথা তো শুনো, তারপর যা বলার পরে বলে। এর মধ্যে উর্মি জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর উর্মি নিজের চারপাশে সবাইকে দেখে উঠে বসে। রওশন তখন উর্মির হাত ধরে আছে। ডাক্তার মুচকি হেসে একটু ইতস্তত করে রওশনের দিকে তাকিয়ে বলল, রওশন বেটা, তুমি বাবা হতে চলেছ, উর্মি প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে যেন সবার মাথায় বাজ পড়ল। রওশন তো হতবিহ্বল হয়ে পড়ে। চারিদিকে স্তব্ধতা। ড্রয়িং রুম গোটা শেহনাজ পরিবারের তখন থমথমে পরিবার বিস্তার করছে। ড্রয়িং রুমের সোফার উপর গম্ভীর মুখে বসে আছেন আকরাম সাহেব ও আরমান সাহেব। তাদের চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে। বর্তমানে শুধু তারাই ড্রয়িং রুমে, আর তাদের সামনে অপরাধীর মতো রওশন দাঁড়িয়ে আছে। তবে রওশনের মুখে অনুতাপের কোনো ছাপ নেই, বরং কিছুক্ষণ পর পর রওশন খুশিতে হেসে উঠছে। যতই হোক, বাবা হতে চলেছে বলে কথা। রওশনের এমন নির্লজ্জের মতো হাসতে দেখে ধমকে ওঠেন আকরাম সাহেব। নালায়েক, এত বড় কাণ্ড ঘটিয়ে হাসছো তুমি? লজ্জা করে না একবারও? উর্মির বয়স কত কম, আর এই বয়সে বাচ্চা। বাবার মুখে এমন কথা শুনে রওশন আবারও হেসে ফেলে, বলল, লজ্জা কেন করবে বাবা? তোমাদের যখন বাবা ওদের লজ্জা লাগেনি, আমার কেন লাগবে? রওশনের এমন কথায় তারা দুজনেই থতমত খেয়ে যান। আরমান সাহেব বললেন, মানছি তুমি বাবা হতে চাও, তাই বলে আমার মেয়েটা বড় হওয়া অবধি অপেক্ষা করতে পারলে না তুমি? মাত্র 17তে পড়েছে ওইবার। রওশন তাচ্ছিল্য সুরে বলল, তুমি থামো শ্বশুরমশাই নামক শত্রু চাচা। আমি তোমাদের বিনা মূল্যে দাদাও সুযোগ করে দিয়েছি, তার জন্য আমাকে মাথা তুলে নাচবে? তা না করে পুলিশের মতো জেরা করছ। তোমার মেয়ে যখন জামাই সামলাতে পারে, তখন বাচ্চাও পারবে। আর তাছাড়া আমিও তো আছি বাচ্চা সামলানোর জন্য। আকরাম সাহেব ধমক দিয়ে ওঠেন, বেয়াদব ছেলে, বাচ্চা সামলানো কি এতই সোজা যে বললেই হয়ে গেল? একেই তো করেছে একটা এমন কাণ্ড, তারপরও তোমার মুখে বলি আসছে কোথা থেকে শুনি? উর্মির মা হওয়ার বয়স হয়নি এখনো। উর্মির না হয় মা হওয়ার বয়স হয়নি, তবে আমার তো হয়েছে বাবা হওয়ার বয়স। যান তাড়াতাড়ি দাদা হওয়ার খুশিতে মিষ্টি বিলান। বলেই রওশন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে যায় নিজের ঘরে। আকরাম সাহেব হতাশায় মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কি অসভ্য ছেলে জন্ম দিলাম, কার মতো হয়েছে এই ছেলে তো খোদা জানে, বউ পাগলা একটা। আপনার ছেলে তো আপনার মতোই হয়েছে ভাইজান। মানে কি বলতে চাচ্ছিস তুই আরমান? না কিছু না। বলেই আরমান সাহেব কথা না বাড়িয়ে মুখ গম্ভীর করে উঠে যায়। আকরাম সাহেব সেই দিকে কটমুটি করে তাকিয়ে থাকে। রওশন নিচে বাবা ও শ্বশুরমশাইয়ের সাথে বিতণ্ডটা সেরে খুশিতে হাসতে হাসতে নিজের ঘরে প্রবেশ করে। কিন্তু ঘরে ঢুকতেই তার হাসি মিলিয়ে গেল। উর্মির বিছানায় এক কোণে গুটিয়ে বসে আছে। উর্মির চোখে তখন আনন্দের চেয়েও বেশি ভয় আর উদ্বেগ। রওশন দ্রুত এগিয়ে গিয়ে উর্মির পাশে বসলো। কি হয়েছে পুতুল পড়ে? এত খুশির খবর, আর তুই মুখ গোমরা করে বসে আছিস কেন? উর্মি মাথা নিচু করে রইল। রওশন আলতো করে উর্মির চিবুক তুলে ধরলো। উর্মি ভীতু স্বরে শুধালো, ওরা সবাই মিলে খুব বকা দিয়েছে আপনাকে? হ্যাঁ? রওশন হেসে উর্মির হাত ধরলো। হালকা
চোখ শুরু করে উত্তর দিল, বকা ধুর, আমি তোর জামাই, আর কিছুদিন পর একটা বাচ্চার বাবা হতে চলেছে। আমাকে বকা দেওয়ার সাহস কারও নেই। আমাদের একটা ফুটফুটে প্রিন্সেস আসবে, একটা পরিপূর্ণ সংসার হবে, যেখানে তুই হবি রানী, আমাদের সন্তান হবে প্রিন্সেস, আর আমি হব প্রজা। রওশনের কথায় উর্মি থতমত খেয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, প্রজা কেন, রাজা নয় কেন? কারণ এই রাজ্যে রানী আর প্রিন্সেসের সেবা করার জন্য তো একজন বিশ্বস্ত প্রজা দরকার, তাই না? আর সেই দায়িত্বটা আমার। তোর প্রজা রওশন নিজের কাঁধে তুলে নিলাম। তোর আর আমাদের বাচ্চার সব আবদার পূরণ করাই হবে আমার একমাত্র কাজ, রানী। উর্মি এই কথা শুনে খুশি হয়ে মনে মনে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তবে আমার রাজ্যে তো একজন রাজাও দরকার, তাই না? ঠিক আছে, আপনি যখন রাজা হবেন না, তখন আমি অন্য কাউকেই না হয় আমার রাজা বানাবো। উর্মির মুখে এমন কথা শুনে রওশনের চোখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। চোখে তখন তীব্র অধিকার বোধ আর চাপা ক্রোধের আগুন। রওশন কোনো কথা না বাড়িয়ে উর্মিকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। উর্মির মাথা তখন রওশনের কাঁধের নিচে, আর রওশনের বাহু ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রওশন রাগে কটমট করে উর্মির কানের কাছে চাপা ও শীতল স্বরে বলল, এ রাজ্যের রাজাও আমি, প্রজা আমি, আর কেউ নয়। কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার চেষ্টা করলে তাকে জানে মেরে দেব। মনে থাকে যেন, তোর জীবনে, তোর মনে, তোর রাজ্যে আমি রওশন ব্যতীত আর কেউ আসতে পারবে না। সবকিছুই আমার। রওশনের এই উগ্র রূপ দেখে উর্মি অবাক হওয়ার সাথে সাথে কিছুটা ভয়ও পেল। উর্মির মুখের হাসিটা সম্পূর্ণরূপে মুছে গিয়ে এক বিষণ্ণ ভগ্ন হৃদয়ের আবির্ভাব হলো। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, এমন কেন করছেন? আমি তো মজা করে বলেছি। রওশন আরো শক্ত করে উর্মিকে চেপে ধরে নিজের সাথে শক্ত গম্ভীর কণ্ঠে বলে, মজা? এই বিষয়ে কোনো মজা নেই। আমি তোকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে কতটা সিরিয়াস তুই কি বুঝতে পারছিস না? আর তুই কিনা আমাকে যে অন্য কারো কথা বলছিস। পরক্ষণে রওশন নিজেকে সামলে উর্মিকে নিজের সামনে আনে। রওশন এরপর দীর্ঘশ্বাস ফেলে উর্মির মাথায় চুমু খায়। আমি জানি তুই মজা করেছিস, কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। তুই শুধু আমার, চিরকালের জন্য। উর্মি চোখ তুলে তাকালো, তার চোখে তখনও জল। কিন্তু আমি আমি তো পারবো না। কি পারবি না? তুই পারবি না মানে? উর্মি কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাচ্চা সামলাতে পারবো না। আমি তো নিজেই এখনো ছোট, মাত্র 17 বছর বয়স আমার। আমি কিভাবে একটা বাচ্চার যত্ন নেব? আমি তো কিছুই জানি না। উর্মির ভয়টা বুঝতে পেরে রওশন নরম স্বরে উর্মিকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আহ, আমার পাগলি বউ, কে বললো তুই পারবি না? তুই আমার পুতুল পড়ি, আমার রানী। আর শোন, বাচ্চা সামলানোর জন্য তুই একা নস, আমি আছি তো। উর্মি মাথা তুলল। আপনি? রওশন আত্মবিশ্বাসের সাথে হেসে বলল, হ্যাঁ আমি। তুই শুধু ওকে 10 মাস পেটে রাখবি, বাকি সব দায়িত্ব আমার। ডাইপার চেঞ্জ করা, রাতে উঠে দুধ বানানো সব আমি করব। আমি তোকে কথা দিচ্ছি। আপনি সত্যিই পারবেন তো? এতক্ষণ রওশন আবেগের বশে কথাগুলো বলেছিল। উর্মির এমন কথা শুনে রওশন ভ্রুকুচকে কিছুক্ষণ ভাবে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলেছে পারবো না? দরকার হয় ইউটিউবে দেখে শিখে নেব। ইউটিউবে আবার এগুলো কে শেখায়? পরপর উর্মির এমন প্রশ্নে রওশন থতমত খেয়ে যায়। পরক্ষণেই বলে, তোকে এত ভাবতে কে বলেছে? চুপচাপ রেস্ট কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বলে রওশন চলে যায়। উর্মি সেদিকে তাকিয়ে মুচকি হেসে ভাবে, যতই হোক একটা মোড়ের মতো স্বামী পেয়েছি, কত খেয়াল রাখে আমার। ক্যাসপার এখন রুশির আশেপাশে ঘোরাঘুরি করছে। রুশি তখন হাতে একটা বাংলা গল্পের বই নিয়ে লাইব্রেরি রুমে বসে আছে। ক্যাসপার একটা লম্বা চওড়া ইংরেজি কবিতা ব্রেন খাটিয়ে তৈরি করেছে রুশিকে ইমপ্রেস করতে। রুশি কিছু বুঝে ওঠার আগে একদম হলিউড হিরো স্টাইলে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে আবৃত্তি শুরু করলো। Oh my sweet 16, your face is like a full moon. Your smile is like 1,000 stars. Will you be my Bodna queen? রুশি ক্যাসপারের দিকে একবার তাকিয়ে বইয়ে চোখ ফেরালো, বিরক্তি নিয়ে আওড়ালো, বুইরা ধলা কদু একটা। ক্যাসপার এবার বেশ অপমানিত হলো, একটু রেগে মেগে বলল, বইরা, আমি তো মাত্র 31 বছরের ইয়ং বয়। রুশি হাসতে হাসতে চেয়ার থেকে উঠে পড়ল। আরে ধুর, বদনা বেড়া একটা। কবিতা টবিতা দিয়ে ইমপ্রেস করার দিন শেষ। আমার হিরো হবে জাংকুকের মতো, যে নাচতে জানে আর কোরিয়ান ভাষা বলতে পারি। তাতে কি হয়েছে? আমি জাংকুকের থেকে কম হ্যান্ডসাম নাকি?
রুশি ক্যাসপারের চারিদিকে ঘুরে বাঁকা চোখে একবার পর্যবেক্ষণ করে ক্যাসপার অবাক হয়ে যায়। রুশি একটু নাক কুঁচকে বলে ওঠে, না, এমনিতে তো ঠিক আছেন আপনি। ক্যাসপার একথা শুনে ভাব নিতে শুরু করে। তবে কি বলুন তো, জাংকুক যে ব্রাশ দিয়ে বাথরুমের পরিষ্কার করে সেই ব্রাশের যোগ্য আপনি নন। কথাটা বলেই রুশি মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। ক্যাসপার প্রথমে রুশির কথা বুঝে উঠতে না পারলেও এক এক করে মিলিয়ে ক্যাসপার সব বুঝে ফেলে। রুশি ক্যাসপারের এত বড় অপমান করলো ভেবে ক্যাসপার রেগে মুখ কাঁচুমাচু করে ঢ্যাং ঢ্যাং করতে করতে জায়েদের ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা চালায়। রুশি হাতে নিজের মোবাইল ফোন নিয়ে বারান্দায় হাঁটছে। রুশি মোবাইলে ব্যস্ত। কোরিয়ান ছেলেদের খালি গায়ে হট হট রিলস দেখতে দেখতে একাই ফিসফিস করে হাসছে। সে অবস্থায় রুশি কথা বলার জন্য উর্মির রুমের দিকে আসছিল। উফ, কি হ্যান্ডসাম রে! রুশি রুমে ঢুকে দেখলো উর্মি শুয়ে আছে। রুশি তখনও ফোনে ডুবে আছে, রিলস চলছে। কি রে আমার হবু বুঞ্জিমা, কি খবর তোর? রুশি হেসে বলল, তবে মনোযোগ মোবাইল স্ক্রিনে। উর্মি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আরে কি দেখছিস? এত মগ্ন হয়ে আছিস যে দেখা করতে এসেও ফোন ছাড়তে পারছিস না। ঠিক তখনই রুশির কিছু একটা জরুরি কাজ মনে পড়ে যায়। ও শিট, ক্যাসপারকে সাহায্য করতে গিয়ে ভুলে গেছি। আমাকে এখনই মিশে যেতে হবে। তোর হাত খালি আছে তো, ধর তো ফোনটা, আমি আসছি। রুশি ফোনটা উর্মির হাতে ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে চলে গেল। উর্মির তো আগে থেকেই কৌতূহল হচ্ছিল। উর্মি আর দেরি না করে রুশির ফোনটা অন করলো। স্ক্রিনে তখনও সেই কোরিয়ান ছেলেদের খালি গায়ে রিলস গুলো ভাসছে। উর্মির চোখ তো পুরো বড় বড় হয়ে যায়। উর্মি জীবনে এমন দৃশ্য দেখেনি। ঠিক তখনই দরজা ঠেলে রওশন উর্মির জন্য গ্লাসে করে দুধ আর কিছু বাদাম নিয়ে রুমে প্রবেশ করে। রওশনের হাতে ট্রে। উর্মি কেমন রিলস গুলো হাঁ করে দেখতে দেখে রওশন তো হতভম্ব হয়ে যায়। উর্মি রওশন এসেছে বুঝতে পেরে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ফোন অফ করে সেটা বালিশের তলে লুকিয়ে ফেলে। জোরপূর্বক হাসি দিয়ে পিছনে ফিরে তাকায়। রওশন উর্মি থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ সরু, মুখে এক ফোঁটাও হাসি নেই। উর্মি ভয়ে মুখ বাচ্চাদের মতো করে কাঁচুমাচু করে রওশনের দিকে তাকায়। একটু হলেই চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। উর্মি ভয়ে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে রওশন ভুল বুঝছে। তবে রওশন সেদিকে পাত্তা না দিয়ে উর্মির দিকে একইভাবে তাকিয়ে রইল। পরক্ষণে খাবারগুলো নিয়ে উর্মির সামনে বসে গেল। উর্মি কিছু বলার চেষ্টা করলেও রওশনের তাকানো দেখে ভয়ে চুপসে যায়। রওশন কোনো কথা না বলে উর্মিকে খাবারগুলো খাওয়াতে শুরু করে। দুধ আর বাদাম খাইয়ে দেওয়ার সময় উর্মি তখনও রওশনের দিকে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে আছে। তবে রওশন সেই দিকে পাত্তা না দিয়ে সেখান থেকে খালি গ্লাস আর ট্রে নিয়ে চলে যায়। যাওয়ার আগে রওশন একবারও উর্মির দিকে ঘুরে তাকায় না বা কোনো কথা বলে না। উর্মি অবাক হয়ে তাকিয়ে রইল। উর্মি হাড়ে হাড়ে টের পাচ্ছে রওশন কিছু একটা করতে চলেছে। দেখেই বোঝা যাচ্ছে খুবই রেগে আছে। কিন্তু রওশন কি করবে? রাত 12:30। জায়েদ তখন নিজের রুমে বিছানায় আরামেই ঘুমাচ্ছিল। সারাদিনে ঘোরাঘুরির পর সে এখন গভীর বিশ্রামে। অন্যদিকে ক্যাসপার সেই রাতে জায়েদের পাশে শুয়ে লুসির করা অপমানের কথাই চিন্তা করছে। লুসির সেই জাংকুকের বাথরুম ব্রাশ উপমাটা ক্যাসপারের অহমে মারাত্মক আঘাত এনেছে। ক্যাসপার কিছুতেই ঘুমাতে পারছিল না। ক্যাসপার পাশে শুয়ে থাকা জায়েদকে দেখল। জায়েদ তখন সম্পূর্ণ বেহুশ হয়ে ঘুমে মগ্ন। ক্যাসপার হঠাৎ জায়েদকে জোর করে ঝাঁকাতে শুরু করলো। জায়েদ, ওয়েক আপ ম্যান, ওয়েক আপ। জায়েদ ধরপড় করে ঘুম থেকে উঠে যায়। চোখ তখনও ঘুমে ঢুলু ঢুলু। জায়েদ বুঝতে পারলো না ভূমিকম্প হলো নাকি। কি হয়েছে? তুই এটা কি করছিস ক্যাসপার? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এত রাতে এইভাবে ঘুম ভাঙালি কেন? ক্যাসপার একটু ইতস্তত না করে জায়েদের দিকে ঝুঁকে এলো। ফিসফিস করে বলল, আমি একটা প্রশ্ন করতে চাই, এজন্য তোকে তুললাম। জায়েদ রাগ সামলাতে না পেরে কপাল চাপড়ে বলল, একটা প্রশ্নের জন্য তুই আমার এত আরামের ঘুম ভাঙালি? তোর সব প্রশ্ন কি দিনের আলো সহ্য করতে পারে না নাকি? শোন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জায়েদ ভ্রু কুঁচকে ফেলে, আচ্ছা বল শুনি, কি ইম্পর্টেন্ট প্রশ্ন? প্রথমে মুরগির জন্ম হয়েছে নাকি ডিমের জন্ম? ক্যাসপারের এমন প্রশ্নে জায়েদ ভ্যাবাচাকা খেয়ে যায়। মাথা চুলকে বলল, ডিম আগে এসেছে। যদি ডিম আগে এসে থাকে তাহলে ওই ডিম পেরেছিলটাকে? আরে ডিমই আগে এসেছে, বললাম তো তোকে। যদি ডিম আগে এসে থাকে তাহলে মুরগিটা কোথা থেকে আসলো? আমার প্রশ্ন হলো, এটা ওই ডিমটা পালো কে? জায়েদ আবারও নিজের
জং ধরা পেনটা কাজে লাগাতে যাবে ঠিক তখনই নজর যায় ওয়াল ঘড়ির দিকে। 1:15 হয়েছে। বিষয়টা বুঝতে পেরে জায়েদ রাগে কটমট করে ক্যাসপারকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলল, শালা তোর শ্বশুর ডিম পেরেছিল। ও আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুই আমাকে কি কেন মারলি? রাত 1টার সময় এসব ফালতু কথা বললে তোকে লাথি মারবো না তো কি আদর করব? ছি, তোর থেকে আদর কে নেবে? আদর তো আমি আমার বউয়ের থেকে নেব। কথাটা বলতে বলতে ক্যাসপার কোমর ধরে উঠে দাঁড়ায়। রওশন যে উর্মিকে খাবার খাইয়ে দিয়ে রাগে চুপচাপ চলে গেছে, এই চিন্তা করতে করতে উর্মি কখন যে ঘুমিয়ে গেছে তা উর্মির খেয়ালই নেই। উর্মির মনে তখনও ভয়, রওশন কি করবে? রুমটা তখন অন্ধকারে আচ্ছন্ন, বাইরে টিম টিম করে চাঁদ চলছে। রওশন নিচে গিয়ে ট্রে রেখে এসেছিল, কিন্তু স্বাভাবিকভাবে রুমে ফেরেনি। রওশন পাশের রুমে উর্মি ঘুমিয়ে যাওয়ারই অপেক্ষায় ছিল। মিনিট 15 পর রওশন সন্তর্পণে ব্যালকনি টপকে ভিতরে চলে আসে। তখনও রওশনের চোখ মুখ গম্ভীর, মুখে এক ফোঁটাও হাসি নেই। সেই রাগী দৃষ্টি যা কিছুক্ষণ আগে উর্মিকে ভীত করেছিল। রওশন যেন এখন প্রজা নয়, বরং তার রাজ্যের নীরব কঠোর রাজা। রওশন একদম নিঃশব্দে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ায়। অন্ধকারে উর্মির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। রওশন দেখলো উর্মি একদম শান্তিতে ঘুমাচ্ছে, যেন কোনো দুশ্চিন্তা নেই। রওশন আলতো করে উর্মির কপালে হাত রাখে। রওশনের ঠান্ডা স্পর্শে উর্মি ঘুমের মধ্যে কেঁপে ওঠে। অন্ধকারে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে উর্মি চমকে ওঠে। দ্রুত উঠে বসতে চাইলো, কিন্তু রওশন ওকে থামিয়ে দিল। রওশনের কণ্ঠস্বর শীতল, চুপচাপ শুয়ে থাক, নড়বি না। রওশনের এই অচেনা গম্ভীর স্বর শুনেই উর্মির বুক ধড়ফড় করে ওঠে। উর্মি বুঝতে পারলো রওশনের রাগ এখনো কমেনি, বরং আরো তীব্র হয়েছে। আপনি ভুল বুঝছেন আমায়। উর্মি ফিসফিস করে বলল। রওশন কোনো উত্তর দিল না। রওশন উর্মির দিকে ঝুঁকে আলতো করে বালিশের তলা থেকে রুশির মোবাইল ফোনটি টেনে বের করলো। তারপর সেই ফোনটি উর্মির চোখের সামনে তুলে ধরলো। উর্মি ভয়ে চোখ বড় বড় করে তাকালো। মুখ থেকে কোনো শব্দ বের হলো না। রওশন সেই ফোনটা নিয়ে জানালা দিয়ে চেলে নিচে ফেলে দেয়। এরপর ধীরে ধীরে উর্মির পাশে শুয়ে পড়ে, কিন্তু উর্মিকে জড়িয়ে ধরে না। রওশন দেয়ালের দিকে মুখ করে সম্পূর্ণ নীরব ও কঠিন হয়ে শুয়ে থাকে। উর্মির ভয় আরো বেড়ে যায়। উর্মি জানে রওশনের রাগ প্রকাশ পাওয়ার চেয়েও তার এই নীরবতা এবং উপেক্ষা অনেক বেশি ভয়ানক। উর্মি রওশনের দিকে ঘুরতে চাইলো, কিন্তু রওশনের কঠোর শরীর উর্মিকে কোনো সুযোগই দিল না। উর্মি চোখ বন্ধ করে পাশে শুয়ে রইল, কষ্টে শরীর কাঁপছে। আর উর্মি অপেক্ষা করছে কখন এই নীরবতার বাঁধ ভাঙবে। রাত আরো গভীর হতে উর্মি গভীর ঘুমে তলিয়ে যায়। রওশন এই পাশ ফিরে উর্মিকে নিজের সাথে মিশিয়ে আলতো করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আজ কিছু বললাম না তোকে, তোর শরীর খারাপ বলে, কিন্তু কাল তোকে মজা দেখাবো। রেডি থাকিস জানেমান। রুশির কর্কট চেল্লানোর আওয়াজে উর্মির ঘুম ভাঙে। পাশ ফিরতেই দেখে রওশন নেই। রুশি নিজের ভাঙাচোরা ফোন হাতে নিয়ে মুখ কাচুমাচু করে উর্মির সামনে দাঁড়ায়। রেগে ফুলে ফেপে ওঠে, আমার ফোনের এই অবস্থা হলো কি করে? কত দোলা জোত করে মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে এসেছিলাম। ফোনের এই অবস্থা দেখলে একটা মা আমার খবর করে দেবে, একটা ঝাড়ুর বাড়িও নিচে পড়বে না। উর্মি কিছুক্ষণ ভাঙা ফোনটার দিকে তাকিয়ে থাকে। মনে পড়ে যায় কাল রাতেই রওশন ফোনটা জানালা থেকে ফেলে দিয়েছিল। উর্মি একটু সংকোচ বোধ করে বলল, ফোনটা আমি ভাঙিনি রে। সে যেই ভাঙুক না কেন, এখন আমি মাকে কি উত্তর দেব? রুশি ভ্যা ভ্যা করে নাকে কান্না জুড়ে দেয়। উর্মি রুশিকে সান্ত্বনা দিয়ে বলল, আরে চিন্তা করিস না, ওনাকে বলে তোর জন্য নতুন ফোন কিনে দেবো আমি। এখন কান্না থামা। বলেই উর্মি উঠে ফ্রেশ হতে চলে যায়। রুশি একবার গিয়ে একটু শান্তি পায়। যাক, তাহলে মায়ের কাছে আর বকা শুনতে হবে না। ছাদে দাঁড়িয়ে সেজল আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি জিনিস তা সেজল কখনোই উপলব্ধি করতে পারেনি। তবে এমজিকে দেখে সাময়িক ক্রাশিত হয়েছিল, সেটা ভালোবাসা নয় বরং আকর্ষণ বলে। কথাটা বুঝতে পেরে সেজল মুচকি হাসি দিয়ে একটু নড়ে চড়ে ওঠে। তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। কিরে সাজনা ডাটা, এখানে একা একা কি করছিস? পিছনে তাকাতেই সেজল জায়েদকে দেখে থমকে যায়। জায়েদ কেবল ঘুম থেকে উঠেছে। একটা ট্রাউজার প্যান্ট আর হালকা সবুজ কালারের গেঞ্জি, চুলগুলো বেশ এলোমেলো। জায়েদ ভ্রু কুঁচকে এগিয়ে আস্তে আস্তে বলল, কি রে, কথা বলছিস না কেন? জায়েদের কথায় সেজলের হুঁশ ফেরে। সেজল চমকে উঠে বলে, আরে কিছু না, জাস্ট এমনি। আচ্ছা। জায়েদ সেজলের একদম কাছাকাছি চলে আসে দাঁড়ায়।
সেজেলের তখন হালকা অস্বস্তি হতে থাকে। এমনটা কখনোই হয়নি। সেজেল দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। জায়েদ তখন হঠাৎ সেজলের দিকে ঘুরে তাকায়। জায়েদের মনে তখন একটা মৃদু ভালো লাগা কাজ করছে। আসলে জায়েদ সেজলকে পছন্দ করে। আচ্ছা, তুই এমন আনমনা হয়ে কি ভাবছিলি বলতো? কোনো প্রেম ট্রেমের ব্যাপার? সেজলের মুখ সাথে সাথে লাল হয়ে গেল। সেজলের মনেও জায়েদের জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে। তবে সেজল সেটা ভালোবাসার আকর্ষণ নাকি শুধুই বন্ধুত্ব তা বুঝতে পারছে না। সেজল একটু দীর্ঘশ্বাস নিয়ে জায়েদের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার মনে হয় ভালোবাসা খুব সরল একটা জিনিস, যেটা কাছে থাকলে শান্তি লাগে আর দূরে গেলে কষ্ট হয়। আর আকর্ষণ, সেটা হলো এক ধরনের উত্তেজনা যা দ্রুতই মিলিয়ে যায়। আমার তো এটাই মনে হয়। আমি এখন এক মহা টানাপোড়েনে আছি, কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। বলেই সেজল হাত দিয়ে নিজের চুলগুলো টেনে পিছনে অগ্রসর করে। জায়েদ কিছুক্ষণ নীরব থেকে সেজলের দিকে নীরব দৃষ্টিতে তাকায়। পরক্ষণেই হা হা করে হেসে ওঠে। সেজল অবাক হয়ে তাকায়। সাজনার ডাটার মুখে নাকি ভালোবাসার কথা শুনতে হবে, এই জায়েদ কখনো কল্পনাও করতে পারেনি রে। তুই একটা চিজ বটে, কি সব ফানি ফানি কথা বলিস। আমার কথাগুলো তোর কোন দিক থেকে ফানি মনে হয়? সিরিয়াসলি আমি ফানি কথা বলেছি? তা নয় তো কি, ওইসব ভালোবাসা প্রেম কথা তোর মুখ থেকে বের হলে ফানি শোনায়, বুঝলি? সেজল এবার বেশ রেগে মেগে জায়েদকে এড়িয়ে চলে যায়। জায়েদ তখন মাথা চুলকে ভাবে, যাক বাবা, সত্যিই রেগে গেল নাকি? আমি তো মজা করে বলেছিলাম। মানুষ এবার রাগ করে কোথায় গেল? একটা কথাও বললো না। এ তো আমার সাথে কথাই বন্ধ করে দেবে নাকি? মনে মনে ভেবে উর্মি বাড়ি জুড়ে রওশনকে খুঁজতে থাকে। উর্মি প্রথমে ড্রয়িং রুমে, তারপর কিচেনের দিকে উকি দিল। কোথাও রওশন নেই। উর্মি সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠার সময় হঠাৎ দেখতে পেল রওশন বাড়ির ভিতরেই ঘোরাঘুরি করছে। তবে রওশন তখন একদম খালি গায়ে। জিমে তৈরি করা রওশনের সুঠাম পেশিবহুল দেহ, তার বডি সঠিক স্পষ্ট দৃশ্যমান। রওশন তখন হয়তো ব্যালকনি থেকে ফিরে এসে রুমে যাচ্ছিল। চুলগুলো হালকা ভেজা, কপালের সাথে লেপ্টে পানি টপ টপ করে শরীরে বেয়ে নিচে নামছে, যা রওশনের আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। রওশন সম্ভবত নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু উর্মি রওশনকে ওই রূপে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। উর্মি হাঁ করে তাকিয়ে রইল, চোখ নামাতে পারছে না রওশনের অ্যাবস থেকে। অজানা এক আকর্ষণে উর্মি একবার ঢোক গিলে নেয়। রওশন উর্মির উপস্থিতি টের পেয়ে উর্মির দিকে ঘুরে তাকায়। উর্মি একদম স্তব্ধ হয়ে রওশনকে দেখছে। রওশনের গম্ভীর মুখে তখন হালকা দুষ্টু হাসির রেখা ফুটে ওঠে। রওশন যেন উর্মির নীরব প্রশংসাটা উপভোগ করছে। কি হলো পুতুল পড়ে? এভাবে হা করে দেখার কি আছে? আমি তো তোরই সম্পত্তি, তাই না? এবার থেকে দেখার হলে আমারটা দেখবে, অন্য কারোরটা দেখার স্বাদ একদম মিটিয়ে দেব। ভাগ্যিস তুই অসুস্থ, নাহলে এমন পানিশমেন্ট দিতাম তুই জীবনে বলতে পারতি না। পরের কথাগুলো রওশন সোফায় ওপর গা এলিয়ে দিয়ে উর্মির দিকে তাকিয়ে দাঁতে কামড়ে বলে। উর্মি আর দেরি করলো না, তড়িঘড়ি করে রওশনের কাছে ছুটে গেল। উর্মি ফিস ফিস করে হাত জোর করে বলল, প্লিজ জামাটা পরে নিন। আপনি আপনি এইভাবে খালি গায়ে আছেন, বাড়ির সবাই এই অবস্থা দেখলে কি না কি ভাববে ঠিক নেই তো, প্লিজ। রওশন সোফায় গা এলিয়ে আরাম করে বসে আছে। রওশন উর্মির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, আহা, সবাই দেখুক না আমি আমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আর কি ভাববে? ভাবুক যে তাদের বাড়ির ছেলে জামাই খুব সুদর্শন। উর্মি প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, না না প্লিজ জামাটা পরে নিন। তাছাড়া কাল রাতে আপনি ফোন তো ভাঙলেন, আজ এইভাবে প্লিজ জামাটা পরে নিন। রওশন এবার উর্মির হাত ধরে টেনে নিজের কাছে বসায়। উর্মির মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। রওশন গম্ভীর কণ্ঠে বলল, এটা তোর ওসব ছেলেদের দিকে তাকানোর আগে ভাবা উচিত ছিল। এখন আবার যা খুশি আমি তাই করব। রওশন উর্মির দিকে ঝুঁকে এসে তার কানে ফিসফিস করে বলল, কাল তুই আমার অনুমতি ছাড়া অন্য ছেলেদের রিলস দেখেছিস, তোর তো এখন আমার দিকে তাকিয়ে থাকার কথা। তাই আজ তোর শখ মিটিয়ে ছাড়বো। উর্মি ঠোঁট ফুলিয়ে রওশনের দিকে তাকায়। রওশন সেই দিকে পাত্তা না দিয়ে নিজের বিস্তীর্ণ শরীর সোফায় এলিয়ে দেয়। এমন সময় আকরাম সাহেব ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কল কেটে আকরাম সাহেব সোফার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। উর্মি ভয়ে ঢোক গেলে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আকরাম সাহেব কিছুক্ষণ রওশনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। রওশন একবার সেই দিকে তাকিয়ে কোনো পাত্তা না দিয়ে আবারও আপন মনে ল্যাপটপে অফিসিয়াল কাজ শুরু করে। আকরাম সাহেব আর কিছু না বলে কিছু একটা ভেবে চলে যায়।
বেলা গড়িয়ে দুপুর হয়েছে। রওশন এখনো খালি গায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। রওশনের কাণ্ড দেখে জায়েদ ক্যাসপার অবাক হয়ে তাকিয়ে থাকে। তিনজন মিলে দুপুরের খাবার খেতে বসেছে। জায়েদ খাবার খাওয়া বাদ দিয়ে রওশনের দিকে তাকিয়ে ভাবছে। ক্যাসপার এতক্ষণে সব খাবার চেটেপুটে খেয়ে একটা ঢেকুর তুলে রওশনের দিকে তাকিয়ে বলে, তো ব্রো তুই কি আজ আর জামা পরবি না? রওশন চোখ বাঁকিয়ে ক্যাসপারের দিকে তাকায়। ক্যাসপারের ভাবভঙ্গি পরিবর্তন হয় না, বরং উল্টো। আমরিন বেগম রওশনের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, জামাটা পরে নে বাবা, তোর বাবা দেখলে রাগ করবে। আমি কি ভয় পাই নাকি? আর হ্যাঁ, আজ জামা পরবো না। দরকার হয় জায়েদ, ক্যাসপার, তোরা জামা খুলে ফেল। কথাটা বলে রওশন কিছুক্ষণ ভেবে আবারও বলল, এই না না, একদম না, তোদের জামা খোলার দরকার নেই। যেভাবে আছিস ওভাবেই থাক। ক্যাসপার মাথা চুলকে জিজ্ঞেস করে, কেন? একটু আগেই তো বললি জামা খোলার জন্য। বলেছি বলে কি খুলতে হবে নাকি? যা গিয়ে নিজেদের কাজ কর। জায়েদ, ক্যাসপার, রওশন এর এসব কথা শুনে হতবুদ্ধ হয়ে যায়। কিছুই যেন ওদের বোধগম্য হলো না। মুসলিমা বেগম রওশনের দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। আমরিন বেগম ও তার পিছু পিছু চলে যায়। আরে কতক্ষণ গল্প করব, এবার তো যেতে দে। আমার ভীষণ খিদে পেয়েছে, দুপুরে আমরা কেউ খাইনি। হ্যাঁ সত্যি কিউটি পাই, আমার খিদে পেয়েছে। সন্ধ্যা। রুশি আর সেজলকে উর্মি এতক্ষণ গল্প করার ছলে নিচে নামতে দেয়নি। উর্মি চায় না রওশনকে এই অবস্থায় ওরা দেখে ফেলুক। উর্মি ওদের দুজনকে থামিয়ে বলল, আরে নিচে যেতে হবে না, আমি গিয়ে খাবার নিয়ে আসি, একটু অপেক্ষা করো। না, এর কোনো দরকার নেই, তুমি এমনি অসুস্থ, এখন তোমার রেস্ট নেওয়া উচিত, আমি যাচ্ছি। কথাটা বলে সেজল উঠতে গেলে উর্মি সেজলের হাত চেপে ধরে বসিয়ে দিয়ে বলল, বললাম তো আমি যাচ্ছি, তোমরা কেন ফাফা কষ্ট করতে যাবে? এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে আমরিন বেগম রুমে প্রবেশ করে। উর্মি তা দেখে একটু স্বস্তি পায়। খাবার পেতে রুশি খেতে শুরু করে। আমরিন বেগম সেজলকে খাবার সার্ভ করে দেয়। অবশ্য উর্মির জন্য আমরিন বেগম রওশনের কথায় আলাদা পুষ্টিকর জাতীয় কিছু খাবার নিয়ে এসেছে। ভাগ্যিস রওশন মনে করিয়ে দিয়েছিল তোরা এখনো খাবার খাসনি, না হলে আমি তো ভুলেই বসেছিলাম। উর্মিকে খাবার খাইয়ে দিতেই আমরিন বেগম কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলেন। রওশন খাবার পাঠিয়েছে জেনে উর্মি মনে মনে অনেক খুশি হয়। উর্মি আমরিন বেগমকে রাতের খাবারটা রুমে পৌঁছে দেওয়ার জন্য বলে। সেজল এবং রুশি দুজনে একদিকে চরম অবাক হয়ে যায়। উর্মিটা বুঝতে পেরে আমতা আমতা করে বলল, আসলে কি বলো তো, তোমরা কেন কষ্ট করতে যাবে বলো? এই জন্য ভাবলাম আজ রাতে খাবারটা রুমে বসেই খাই, খেয়ে দিয়ে তিনজনই সেজেলাপুর রুমে ঘুমিয়ে যাব। সেজল এবং রুশি অবাক হলেও উর্মির কথায় কোনো তর্ক না করে বিছানায় গায়ে লুটায়। খাওয়া দাওয়া করে এখন তিনজনেরই রেস্টের প্রয়োজন, তাই উর্মিও আর দেরি না করে ওদের পাশে শুয়ে পড়ে। রাতের খাবারের সময় আমরিন বেগম আগেই উর্মিদের ঘরে খাবার পাঠিয়ে দিয়েছে। বাড়ির বাকিরা সবাই ডাইনিং টেবিলে বসে আছেন। রওশন তখনও খালি গায়ে টেবিলের সামনে এসে বসল। তার এই কাণ্ড দেখে বাড়ির সকলে, বিশেষ করে আকরাম সাহেব, আমরিন বেগম ও আরমান সাহেব অস্বস্তি বোধ করছেন। জায়েদ এবং ক্যাসপার চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। খাবারের মাঝে আরমান সাহেব পরিস্থিতি হালকা করার জন্য রওশনকে জিজ্ঞেস করলেন, সারাদিন শার্ট খুলে কেন ঘুরতেছ? রওশন একগাল হেসে আরমান সাহেবের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি আমার বউকে ইমপ্রেস করার জন্য শার্ট খুলে রেখেছি। রওশনের এমন সরাসরি উত্তরে আরমান সাহেব খাবার শেষ করে হালকা কেসে সেখান থেকে তড়ি ঘড়ি করে কেটে পড়লেন। আকরাম সাহেব এবার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি রাগ ও বিরক্তি নিয়ে ধমকে উঠলেন, অসভ্য বেয়াদব, ম্যানারলেস বলতে কিছু নেই তোমার? বড়দের সামনে এসব কি বলছো? রওশন এমন ভাব করলো যেন সে কিছুই ভুল করেনি। অসভ্য বেয়াদব কেন হতে যাব? বউয়ের জন্য তো করতেছে। তুমি এক কাজ করো, তোমার বউকে ইমপ্রেস করার জন্য শার্ট খুলে খোড়ো। দেখদিন যা আনরোমান্টিক হচ্ছে। আমার মা তোমাকে ছেড়ে গেলে দ্বিতীয়বার আর বউ পাবে না। আমার মা বলে আজ তোমার সাথে সংসার করে গেল। রওশনের এই চরম ব্যক্তিগত কথা শুনে আকরাম সাহেব রেগে লাল হয়ে গেলেন। তিনি তীব্র দৃষ্টিতে রওশনের দিকে তাকালেন। পাশে বসে আমরিন বেগম লজ্জায় আর থাকতে পারলেন না। তিনি টেবিল থেকে উঠে লজ্জা পেয়ে চলে গেলেন। এখন টেবিলে শুধু রওশন আর আকরাম সাহেবই উপস্থিত। আকরাম সাহেব চিৎকার করে বলল, অসভ্য বেয়াদব ছেলে, বউ কিভাবে সামলায় তা আমার জানা আছে। তুমি আগে নিজের বউ সামলাও। নিজেরটা সামলাতে পারে না, আবার বড় বড় কথা বলতে আসছে। রওশন এবার টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। মুখে হালকা খাবারের অংশ গিলে ঢকঢক করে গ্লাস থেকে পানি খেয়ে
আকরাম সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, অপমান, এত বড় অপমান! হে অপমানের বদলা আমি তোমাকে 3 নাতির দাদা বানিয়ে যদি না তুলেছি, তাহলে আমার নাম রওশন শেহনাজ না। বলেই রওশন রাগ দেখিয়ে ডাইনিং টেবিল ছেড়ে চলে গেল। আকরাম সাহেব রাগে কাঁপতে কাঁপতে টেবিলে বসে রইলেন। জায়েদ আর ক্যাসপার মাথা নিচু করে শুধু খেতে লাগলো, ভয় কেউ কোনো কথাই বলল না। রাত গভীর হয়েছে, বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। উর্মি, সেজল এবং খুশি তিনজনেই আজ রাতে সেজলের রুমে একসঙ্গে ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমের মধ্যে উর্মি হঠাৎ কারো গভীর নিঃশ্বাস অনুভব করলো। শরীরটা কেমন যেন অচেনা এক উত্তাপে ছেয়ে গেছে। পরক্ষণে একটি পুরুষালীর হাত উর্মিকে শক্ত করে ধরে বিছানা থেকে তুলে নেয়। উর্মি চাইলেও নিজের চোখ খুলতে পারছে না গভীর ঘুমের ঘোরে। তবে তার মনে এক তীব্র অস্বস্তি কাজ করতে থাকে। অনেক কষ্টে পিটপিট করে চোখ খুলে দেখতে পায় কেউ একজন ওকে কোলে করে কোথাও যেন নিয়ে যাচ্ছে। রুমের আবছা আলোতে শুধু বোঝা যায় লোকটির বিশাল কাঠামো। উর্মি ঘুমের ঘোরে ভয় কেঁপে উঠল। ফিসফিস করে কিছু বলার চেষ্টা করতে অন্ধকারে থাকা সেই অতি পরিচিত লোকটির কণ্ঠ ভেসে আসে। কণ্ঠস্বরটি শান্ত হলেও তাতে ছিল স্পষ্ট কর্তৃত্ব। নড়িস না এভাবে, তাহলে কন্ট্রোল হারিয়ে এখানে সব কাজ করে ফেলতে এই রওশন শেহনাজ একবারও ভাববে না। রওশনের কথা শুনে উর্মির বউ ধরপড় করে উঠল। রওশনই তাকে কোলে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন? রওশন নিঃশব্দে উর্মিকে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে চলল। রুমে এসে রওশন দরজাটা ভিজিয়ে দিল। রওশন উর্মিকে সরাসরি নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল না, বরং সে বিছানার কিনারায় উর্মিকে কোলে নিয়ে বসে উর্মির দিকে ঝুঁকে আসে। কানের কাছে ফিসফিস করে বলল, আমার কথা শুনিস না ঠিক মতো, তার উপর আমার রাগ ভাঙানোর চেষ্টা করলি না। অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়লে আমাকে উপেক্ষা করার শাস্তি বার হবে। আমাকে তুই এখনো চিনিস না। উর্মি ভয়ে জড়সড় হয়ে রওশনের বুকে মুখ লুকালো। বুঝতে পারলো রওশনের অভিমান এখনো ভাঙেনি। আপনি এমন কেন করছেন? আমি বললাম আপনি ভুল বুঝেছেন। আমি ওসব সত্যিই দেখিনি। সত্যি? সত্যি। যদি বিশ্বাস না হয়, এই যে আমার মাথা ছুঁয়ে বলছি আমি। কথাটা শেষ করার আগে রওশন উর্মির মুখে আলতো করে চেপে ধরে। উর্মি চোখ বড় বড় করে তাকায়। রওশন উর্মির মুখের একদম কাছে এসে ফিসফিস করে বলে, একদম চুপ। আমি কি একবারও বলেছি তোকে বিশ্বাস করি না? তাহলে এসব সো কল্ড মাথা ছুঁয়ে বলার কি আছে? পরবার এমন করলে এক থাপ্পড় দিয়ে কান গরম করে দেব। আপনি সত্যি আমায় থাপ্পড় মারবেন? সেরকম কাজ করলে অবশ্যই মারবো। আপনি কি এখনো রেগে আছেন? রওশন কোনো উত্তর দেয় না। উনি কোনো কিছু না ভেবে রওশনের গালে একটা চুমু দিয়ে বলল, এবার তো রাগ করে থাকবেন না। রওশন একটু ভাব নিয়ে বলল, আরেকটা দিলে ভেবে দেখবো পড়ি। উর্মি কোনো কথা না বাড়িয়ে রওশনের চোখ মুখে এলোপাতাড়ি ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিতে শুরু করে। এবার? রওশন মুচকি হেসে বলল, হ্যাঁ এবার ঠিক আছে। রওশন উর্মির মুখটি আলতো করে ধরে উর্মির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। দুজনের এই অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। রওশন উর্মির কানের কাছে ফিসফিস করে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, হ্যাঁ ये नशा या है जहर इस प्यार को हम क्या नाम दे। রওশনের কণ্ঠে গানটি শুনে উর্মি কেঁপে ওঠে। তাদের ভালোবাসার এই তীব্রতা যে সত্যিই এক নেশার মতো, তা যেন স্বীকার করা বাধ্যতামূলক। রওশন এবার উর্মির কাপা শরীরটা আলতো করে নিজের কোলের ওপর শুইয়ে নিয়ে উর্মির চুলগুলো কপালে সরিয়ে দিয়ে পরম মমতায় তার দিকে তাকায়। রওশনের চোখে তখন প্রেম, অভিমান এবং এক গভীর অধিকার মিশে আছে। রওশন উর্মির কপালে গভীর চুম্বন এঁকে দিল, যে চুম্বনই ছিল মান অভিমানের শেষ চিহ্ন এবং ভালোবাসার গভীরতম অঙ্গীকার। উর্মি রওশনের বুকে নিজেকে সঁপে দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভোরের নরম আলোয় ঢাকা শহর সবে জেগে উঠেছে। চারপাশের বড় বড় আকাশ ছোঁয়া দালানগুলো যেন সূর্য কিরণে ধূসর রং ছেড়ে সোনালি আভায় স্নান করছে। কংক্রিটের কঠিন কাঠামোর মাঝেও প্রকৃতির কিছু সবুজ ছোঁয়া যেন প্রাণ এনেছে, যা সকালে শীতল বাতাস আর শিশিরের প্রাণে মিশে এক স্নিগ্ধতা তৈরি করেছে। শহরের অলিতে গলিতে ততক্ষণে টুংটাং শব্দ তুলে চলতে শুরু করেছে অসংখ্য রিক্সা, যা এই মহানগরীর চিরন্তন পরিচিত। রওশন নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছে। পাশের সিটে বসে আছে উর্মি। রওশন এবং উর্মি মূলত রুশির জন্য নতুন ফোন কিনতে বের হয়েছে। ফোন কিনে শোরুম থেকে বের হতেই উর্মির নজর যায় পাশে ফুটপাতের ধারে থাকা ফুচকার দোকানের দিকে। টক ঝাল গন্ধ যেন নাকে যেতেই উর্মির জিভে জল চলে আসে। উর্মি চোখ বড় করে উৎফুল্ল হয়ে বলে ওঠে,
আরে আরে ওটা দেখুন ফুচকা। রওশন ভ্রুকুচকে বলল, কি দেখবো? ওটা একটা ফুচকার দোকান। চল তো, দেরি হয়ে যাচ্ছে। গাড়িতে ওঠ। উর্মি রওশনের হাত চেপে ধরে, কণ্ঠে তখন এক মিষ্টি বায়না যা সহজে উপেক্ষা করা যায় না। না আমি ফুচকা খাবো, আমার এখনই ফুচকা খাওয়াতে হবে আমায়। বায়না করিস না পুতুল পড়ি। এখন তোর এসব টক ঝাল রাস্তার খাবার খাওয়া একদম উচিত না। প্রেগনেন্ট অবস্থায় রাস্তার খাবার খেলে শরীর খারাপ করবে। আমি সব ছাইপাশ খেতে একদমই অ্যালাউ করবো না। উর্মি রওশনের মুখের দিকে অসহায়ের মতো তাকায়, চোখ ছলছল করে ওঠে। আপনি কি একটুও ভালোবাসেন না আমায়? আমি একটা সামান্য ফুচকা খেতে চাইছি আর আপনি না করে দিচ্ছেন। আমার ফুচকা না খেলে মাথা ঘুরছে এখন, আমি এখনই হার্ট অ্যাটাক করবো কিন্তু। বাঁচান আমায় প্লিজ, ফুচকা না খেলে মরেই যাবো আমি। উর্মির মুখ থেকে মরে যাব এর মতো একটা কথা শুনে রওশনের রাগ 100 গুণ বেড়ে গেল। সমস্ত রাগ, বিরক্তি এবং উদ্বেগে রওশনের চোখ লাল হয়ে উঠল। রওশন রাগে দাঁত কিরমির করে বলল, কিসের হার্ট অ্যাটাক? একদম চুপ কর উর্মি। তুই আবার যদি তোর এই মুখে এসব কথা বলিস, তাহলে এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তোকে এমন শাস্তি দেব যে তুই ফুচকা কেন খাবারের নামও ভুলে যাবে। তুই জানিস না আমি এসব কথা একদম সহ্য করতে পারি না। রওশন যখন রাগে ফুঁসছে, উর্মি তখন ওর দিকে এক পলকও তাকায় না। রওশনের ভয়ঙ্কর রাগ সম্পূর্ণ উপেক্ষা করে দেয় উর্মি। রওশনের পকার দিকে কর্ণপাত না করে উর্মি হঠাৎ রওশনের বিশাল বাহুটা 2 হাত দিয়ে শক্ত করে ধরে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে জোরালো টান দিয়ে নিয়ে যেতে শুরু করে ফুচকার দোকানের দিকে। এই কি করছিস? ছাড় আমাকে। আমি বলেছি তো ওসব খাওয়া চলবে না। রওশন মনে মনে স্থির করেছিল যে সে এক চুলও নড়বে না, কিন্তু রওশন শারীরিক প্রতিরোধ সত্ত্বেও যেন মন্ত্রমুগ্ধের মতো চলতে শুরু করে। উর্মি রওশনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর রওশন যেন উর্মির পেছনে পেছনে আপনা আপনি চলে যাচ্ছে। রওশন নিজের শরীরের এই স্বয়ংক্রিয় চলনে স্তম্ভিত হয়ে যায়, অথচ এই জায়গায় অন্য কেউ হলে রওশনকে এক চুলও নাড়ানোর ক্ষমতা রাখতে পারতো না। কিন্তু এই 1.5 আঙুলের পিচ্ছি বউটা কিনা এক টানে ওকে টেনে নিয়ে যাচ্ছে। রওশন নিজেকে থামানোর চেষ্টা করেও পারল না। উর্মি সেই ছোট হাত দুটির টানের কাছে তার সুঠাম পেশিবহুল দেহ যেন হার মানতে বাধ্য হলো। রওশন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে তার রাগ, জেদ বা শক্তি কোনোটাই এই পুতুল পরি ইচ্ছার কাছে ধোপে টেকে না। অবশেষে উর্মি রওশনকে টেনে ফুচকার দোকানের ঠিক সামনে নিয়ে এসে দাঁড় করায়। ফুচকাওয়ালা তাদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসে। উর্মি বিজয়ের হাসি হেসে বলে, এই দেখুন কি বলছিলেন, খেতে দেবেন না? এখন বলুন কয় প্লেট ফুচকা অর্ডার করবেন, জলদি জলদি। রওশন গম্ভীর কণ্ঠে বলল, মাত্র 2টো, আর ঝাল একদম কম। 2টো নয় 1 প্লেট, আর ঝাল আমি পরে ঠিক করে নিচ্ছি, আপনি শুধু অর্ডার দিয়ে দিন। রওশন হতাশ হয়ে ফুচকাওয়ালার দিকে তাকায়, চোখে মুখে তখন পরাজয়ের স্পষ্ট ছাপ। উর্মিকে আর এক মুহূর্ত অপেক্ষা করানো ঠিক হবে না বুঝে শেষমেশ অর্ডারটা দিল। তবে রওশনের কণ্ঠে তখনও কর্তৃত্ব এবং উদ্বেগ মেশানো। মামা 1 প্লেট দাও তো, আর শোনো ঝাল একদম কম করে দেবে। আমার বউ ঝাল একদম খেতে পারে না, একটুও যেন বেশি না হয়। ফুচকাওয়ালা রওশনের নির্দেশ মাথা নেড়ে দ্রুত কাজ শুরু করে, কিন্তু উর্মি রওশনের কথার সঙ্গে সঙ্গে বাধা দিল। আরে কম কেন? আমার এখন ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, আপনি কেন কম দিতে বলছেন? কম বলছি কারণ তুই সামান্য ঝাল খেলে পরের দিন নাক টানিস, আর এখন তুই প্রেগনেন্ট। ঝাল বেশি খেলে পেট জ্বলবে। একদম চুপ করে থাক, যা বলছে তাই হবে। উর্মি ঠোঁট উল্টে প্রতিবাদ করতে গিয়েও রওশনের লাল চোখ দেখে থেমে যায়। ফুচকাওয়ালার সামনে স্বামীর সঙ্গে আর ঝগড়া করা ঠিক হবে না। ফুচকার প্লেট আসতে সবকিছু উপেক্ষা করে উর্মি প্রথম ফুচকাটি মুখে পুরতে চোখ বন্ধ করে নেয়। ঝাল কম দেওয়ায় প্রথম 2টি ফুচকা খেতে বেশ মজাই লাগে উর্মির কাছে, কিন্তু তৃতীয় ফুচকাটি মুখে দেওয়ার পরই সর্বনাশ হলো। ফুচকাওয়ালা ভুলবশত একটি নাগামরিচের কুচি সেই ফুচকার মধ্যে চলে এসেছে। প্রথম প্রথম কিছু না বুঝতে পারলেও উর্মি পরক্ষণে হাহুতাশ করতে শুরু করে। উর্মি চিৎকার করে লাফিয়ে উঠে মুখ দিয়ে আগুনে হলকা বের হচ্ছে, চোখ থেকে অনর্গল জল ঝরছে। ঝাল এতটাই তীব্র যে তার নাকে মুখে একাকার অবস্থা। রওশন তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে যায়। রওশন তো ঝাল কম দিতে বলেছিল। রওশন দিশেহারা হয়ে নিজের হাত দিয়ে উর্মির মুখের সামনে পাগলের মতো বাতাস করতে শুরু করে। কি হলো, এত ঝাল কেন মামা? এই তুমি ঝাল কম দাওনি কেন? উর্মি তখন রাগে রওশনের দিকে তাকায়। রওশনের এখন পানি বা মিষ্টি জাতীয় কিছু উর্মিকে দেওয়া উচিত, তা না করে খালি হাত নেড়ে বাতাস করছে। এমন সময় পাশ থেকে একজন লোক
উর্মির অবস্থা দেখে এগিয়ে আসে। লোকটি হাতে আধা খাওয়া ফলের জুস নিয়ে এগিয়ে এসে দিয়ে বলল, আপা একটু নিন, একটু জুস খান, ঝালটা কমবে। উর্মি ঝালের যন্ত্রণায় দিকবিদিক জ্ঞান শূন্য, তাই কোনো কিছু না ভেবে লোকটির হাত থেকে সেই আধা খাওয়া জুসটি নিয়ে এক নিঃশ্বাসে অনেকটা খেয়ে নিল। ধন্যবাদ ভাইয়া, বাঁচালেন। উর্মির মুখ মুছতে মুছতে লোকটির কথাটা বলল। রওশনের রাগ তখন চরমে পৌঁছেছে। লোকটি আধা খাওয়া জুস যা কিনা লোকটির মুখে লাগানো হতে পারে সেটা কিনা তার স্ত্রীকে খেতে দিল, আর উর্মি কিনা ধন্যবাদ জানাচ্ছে। রওশন হিংসায় তেলে বেগুনে চলে ওঠে। রওশন তড়িৎ গতিতে লোকটির কলার চেপে ধরে বলল, এই তুই কি ভাবিস নিজেকে? সাহস কত তোর? অন্যের বউকে নিজের মুখ লাগানো জুস খেতে দিস? লোকটি হতভম্ব হয়ে বলল, আরে ভাই কি বলছেন এসব? আমি তো শুধু সাহায্য করতে চাইলাম। আর ওই জুসটা ওটা আমি না, আমার বউ খেয়েছিল। ও একটু ওয়াশরুমে গেছে, এখনই চলে আসবে, বিশ্বাস করুন। চল হাট, সব বলছি আমি। এখন সব বাহানা দিয়ে লাভ নেই। অন্যের বউর দিকে নজর দেওয়া আর ছাড়বই না তোকে। রওশন লোকটিকে ধরে এক হ্যাঁচকা টান দেয়। উর্মি হতবাক হয়ে দাঁড়িয়ে এই মারামারি দেখছে। কি বলা উচিত মাথায় আসছে না। ঠিক তখনই ওয়াশরুম থেকে লোকটির স্ত্রী বেরিয়ে আসে, হাতে একটা ব্যাগ। স্বামীকে রওশনের হাতে নাস্তানুভূত হতে দেখে সে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কি হয়েছে? আপনি আমার স্বামীকে মেরেছেন কেন? রওশন এবার লোকটির গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে লোকটি প্রায় ঝাপসা দেখতে শুরু করে। রওশন দাঁতে দাঁত চেপে বলল, আরে তোর তো দেখছি সত্যি বউ আছে, তা বউ থাকতে অন্যের বউয়ের দিকে নজর দিস কেন? লোকটির স্ত্রী অবাক হয়ে বলে ওঠে, মানে কি বলছেন এসব? ঠিকই বলছে। আপনার বর অন্যের বউর দিকে নজর দেয়, অন্যের বউকে আধ খাওয়া জুস খেতে দেয়। এবার লোকটির স্ত্রী চোখে রাগে লাল হয়ে যায়। সে তার স্বামীকে সন্দেহের চোখে দেখতে আগে থেকেই, এখন তো হাতে নাতে প্রমাণ। লোকটির স্ত্রী চিৎকার করে বলল, কি? অন্য মেয়ের দিকে নজর দেওয়া? তুমি এখনো শুধরালে না? আরে না সোনা, আমি তো শুধু সাহায্য করেছিলাম, বিশ্বাস করো আমি সত্যি বলছি। কিন্তু স্ত্রী তার কোনো কথা শোনে না। সে হাতে থাকা ব্যাগ দিয়ে লোকটিকে পেটাতে শুরু করে এবং সেখান থেকে টেনে মারতে মারতে নিয়ে যায়। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজ তোমার নজর দেওয়া বের করব। আরে আমি সত্যি বলছি, বিশ্বাস করো ডার্লিং। রওশন বিজয়ের হাসি হেসে এবার উর্মির দিকে ফেরে। রওশন কঠোর কণ্ঠে বলল, খুব হলো ফুচকার অন্যের জুস খাওয়া, চল এখন। উর্মিও কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে যায়। গাড়িতে ওঠার পর রওশন শটান একটি সুপার শপে ঢুকে পড়ে। সেখান থেকে ফলের জুসের একটি পুরো কার্টুন কিনে আনে। কার্টুনে 1 লিটারের বৃষ্টি বোতল ছিল। উর্মি গাড়ির ভেতর থেকে দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেহনাজ ভিলা। বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রওশন উর্মিকে নিয়ে সোজা রুমে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে। রুমের সোফায় উর্মি গুটিসুটি মেরে বসে আছে। ঠিক তার সামনে রওশন বসে আগুন চোখে উর্মির দিকে তাকিয়ে আছে। রওশন জুসের সেই বড় বক্সটি উর্মির সামনে রেখেছে। উর্মি সেই দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে নেয়। এই না, তুই অন্যের দেওয়া জুস খেয়েছিস না? এখন 20 বোতল জুস খাবি আমার সামনে, একটা যেন বাকি না থাকে। তোর যত জুস খাওয়ার শখ আছে সব আজ মিটিয়ে দেবো। এ কি বলছেন? এতগুলো জুস? এটা তো সম্ভব নয়, বরং অসম্ভব ব্যাপার স্যাপার। রওশন তো নাছোড় বান্দা, ধমকের স্বরে বলল, খেতে বলছে, শুরু কর। রওশনের ধমকে উর্মি কাঁপতে কাঁপতে একটি বোতল খুলে এক ঢোকে খানিকটা খেয়ে নেয়। কিন্তু ফুচকার ঝাল, প্রেগনেন্সির দুর্বলতার এতগুলো জুসের ভয় সব মিলে তার শরীর বিদ্রোহ করলো। উর্মির সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করতে করতে শুরু করলো। রওশন আতঙ্কিত হয়ে এগিয়ে আসে। তবে তখনই ঘটে বিপত্তি। উর্মি রওশনের গায়ের ওপর বমি করে বসে। রওশন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সরি, আমি আমি বুঝতে পারিনি। আপনি রাগ করবেন না প্লিজ। ইস, আপনার সারা বডিতে আমার খুব খারাপ লাগছে, রাগ করবেন না প্লিজ। উর্মির দুর্বল শরীর আর ভয় পাওয়া মুখ দেখে রওশনের মনে সামান্যতম রাগও জন্মায় না। রওশনের কাছে উর্মির সুস্থতাই প্রধান। রওশন তৎক্ষণাৎ শান্ত উদ্বিগ্ন স্বরে বলল, রাগ করবো কেন? চুপ কর। কি হচ্ছে তোর? শরীর খারাপ লাগছে খুব? রওশন নিজের গায়ে বমি লেগে থাকার কথা ভুলে গিয়ে দ্রুত উর্মিকে সোফা থেকে কোলে তুলে নেয়। উর্মিকে নিয়ে দ্রুত বাথরুমের দিকে চলল। বাথরুমের বেসিনের সামনে উর্মিকে নামিয়ে দিয়ে রওশন প্রথমে আলতো করে উর্মির মুখ ধুইয়ে দেয়। উর্মির মুখে একটু পানি ছিটিয়ে দেয় যাতে উর্মির খারাপ লাগা কমে। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে? উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলল। রওশন এবার উর্মিকে পাশে বাথটাবের ওপর বসিয়ে দিয়ে ভেজা শার্টটা খুলে ফেলে নিজের শরীরটা
শাওয়ারের নিচে ধরে, দ্রুত নিজেকে পরিষ্কার করতে থাকে, কিন্তু বারবার রওশন উর্মির দিকে তাকাচ্ছিল। উর্মি রওশনের দিকে লজ্জায় তাকানোর সাহস পায় না। এরপর রওশন নিজের তোয়ালেতে উর্মির মুখ মুছিয়ে বলে ওঠে, তোকে আর এতগুলো জুস খেতে হবে না, আর তোর ওই ফুচকার শখও আজ মিটে গেছে। এখন চল, তোকে শুইয়ে দিই। উর্মি তখনও ভয়ে রওশনের চোখে চোখ রাখতে পারছে না, কারণ উর্মি জানে রওশন নিজের শরীরের যত্নে কতটা খুঁতখুঁতে। তা বুঝতে পেরে রওশন উর্মির চিবুক তুলে ধরে বলে, এইভাবে ভয় পাচ্ছিস কেন? তুই কি ভেবেছিস এই সামান্য বমির জন্য তোর পুতুল বর তোর উপর রাগ করবে? না, এমন না। আচ্ছা চল, রেস্ট নেবে, আর কোনো কথা না। রওশন উর্মিকে আবারও কোলে তুলে নিল এবং রুমে এসে উর্মিকে বিছানায় শুইয়ে দেয়। নতুন ফোন পেয়ে রুশি স্টাডি রুমে বসে সমস্ত ফিচার অন করে দেখতে শুরু করে। নতুন ফোন পেয়ে রুশির চিন্তার অবসান হয়েছে বটে, তবে এখন এটা ভাবতে হবে আগের ফোনের কথা জিজ্ঞেস করলে রুশি কি উত্তর দেবে। ভাবতে ভাবতে রুশির মাথায় ঝিম ধরে যায়। এমন সময় ডালপুরি চিবোতে চিবোতে ক্যাসপার সেখানে আসে। মুখ ভর্তি ডালপুরি এক্ষুনি বেরিয়ে আসার উপক্রম। রুশিকে গভীর চিন্তা করতে দেখে ক্যাসপার চিন্তায় পড়ে যায়। মুখ ভর্তি খাবার গিলে রুশির সামনে চেয়ারে বসে যায়। রুশি বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, কি হলো, আপনি এখানে কেন? না, তেমন কিছু না, জাস্ট তোমাকে কিছু কথা বলার ছিল। ক্যাসপার লজ্জাময় ভঙ্গিতে কথাটা বলে। রুশি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি কথা? ক্যাসপার হঠাৎ হাঁটু মুড়ে বসতে গিয়ে বসে না, কারণ পকেটে থাকা সিঙ্গারা ভেঙে যাবে। অবশ্য ক্যাসপার বাংলাদেশে আসার পর খাবার নিয়েই ব্যস্ত। সোফায় বসেই হাত বাড়িয়ে দিয়ে বলল, রশি, আমি একদম পিওর সিঙ্গেল। বিশ্বাস করো, আমার জীবনের সঙ্গী বলতে ছিল শুধু সিঙ্গারা, কিন্তু এখন তুমি এলে। কি বলতে চাইছেন আপনি? বলছি, ওয়েট। তুমি বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি। তুমিই আমার জীবনের প্রথম ওমেন যাকে আমি লাভ করেছি। রুশি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার করে, বাবারি বাবা, কি মিথ্যা, কি মিথ্যা! আপনি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছেন? আপনার উপর ঠাড়া পড়ুক, আপনার যৌবনে ঠাড়া পড়ুক। ক্যাসপার ভয়ে গুটিয়ে গিয়ে বলল, আরে আমি তো সত্যি কথাই বলছি, আমি পিওর সিঙ্গেল। আমার জীবনের প্রথম প্রেমই তুমি। পিওর সিঙ্গেল? শাট আপ! আমি জানি আপনি এই পর্যন্ত কত মেয়ের সাথে ডায়েট চার্ট, ডেটিং চার্ট করেছেন। ছি রশি, এসব কি কথা? ঠিক আছে, তুমি আমার ফিলিংস বুঝতেই পারলে না, আমি চললাম। এখন গিয়ে বিষ খাওয়া ছাড়া উপায় নেই। সাথে সাথে রুশি পাশে থাকা আলমারির ভেতর থেকে ইঁদুর মরা বিষ বের করে আনে। ক্যাসপার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, এটা কি? কেন, আপনি না বললেন বিষ খাবেন? তাই তো বিষ এনেছে। নেন, এক্ষুনি ঠক ঠক করে খেয়ে নিন তো দেখি। আহারে, আমি তো মজা করছিলাম। আমি বিষ খেলে তোমার কি হবে বলো? আমাদের জন্ম না হওয়া বাচ্চার কি হবে বলো? নো টেনশন ডিয়ার, ওই বাচ্চার বাপ আমি অন্য কাউকে বানিয়ে নেব। আপনি আগে বিষটা গিলে নিন। বলেই রুশি ক্যাসপারের দিকে এগোতে গেলে ক্যাসপার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রুশি হাঁপ ছেড়ে বাঁচল। এই লোকটা তাকে বিয়ে করবে, তবে এত সহজে রুশি রাজি হবে না। রুশি তো আর সস্তা নয়। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।